দেশের মানুষ আর বাঁচবে না রে, দেশের মানুষকে আর বাঁচতে দেবে না, দেশটা পুরে তামা বানিয়ে দিবে। আমি এখানে আর পিছিয়ে থেকে কি হবে? আমি তো আগে বললাম এখানে দাঁড়িয়ে থাকলে কুত্তার ধরে গুলি করবে। এখানে কিন্তু লাইট জ্বালানো যায়, ওই লাইটের জন্য এটা জ্বালালে ওই লাইটের কাজে কাজ করবে না, কিন্তু ভালো আপনারা প্লিজ দয়া করে এই ক্যামেরা পাশে সরে দাঁড়ান। হ্যাঁ, এইটা যদি জরিমানা দিতে হয় আমরা কি করছি, আমরা ডাক্তার তুমি দেখতে না পারলে একদিন একদিন কুত্তাদের কবল থেকে মুক্ত হবে। একদিন একদিন পাখির ওদের ধর্মের শক্তি কর্ম করে পাকিস্তানকে দুশ্মন তুমি পাকিস্তান বাঁচছে এখানে থাকবি আর কেউ যেন সামনে না খাইতে পারে। তোমরা দেখে মিলেই করবা, তোমরা এখানে নিয়ে उसको जिंदगी खत्म कर दो। कदम करती पाकिस्तान के दुश्मन के पाकिस्तान एडमिनिस्ट्रेशन ईस्ट पाकिस्तान
पाकिस्तान दुश्मन के गौर नहीं रखती। কেন কেন এসেছে এই বাংলার মাটিতে? এই বাঙালিকে মারতে তোদের দেশে কি তোদের আওয়াজ ওঠে না? কেন কেন এসেছে এই বাংলার মাটিতে বাঙালিদের খাওয়া কেড়ে দিতে? बकवास नहीं करते हैं। तो बांग्ला पाकिस्तान का दुश्मन है। पाकिस्तान जिंदगी नहीं रखते हैं। सर ऐसा दुश्मन बाहर में कैसे जगह में खत्म करते हैं। पाकिस्तानी दुश्मन तुम बिहार में से भाई खत्म करते हैं। नामे पाठिয়েছি যদি বন্ধু না হতাম তোরা যে কজন কুত্তা এসেছি একটা একটা করে যার নামে পাঠিয়ে দিতাম, কিন্তু পারলাম না। তোদের ভাগ্য ভালো আমি বন্দী হলাম। पाकिस्तान दुश्मन जिंदगी खत्म करते हैं। তোরা যখন করেছি মৃত্যু আমার অনিবার্য, আমি এখন মরেও শান্তি পাবো, কারণ একটা কুত্তাকে শেষ করে বলতে পেরেছি। খতম করতে তবে মনে রাখিস তোরা 7.5 কোটি বাঙালিকে সবাইকে একসাথে মারতে পারলি না। তোদের বাংলার মাটিতে বিচার হবে। তোরা আর কোনোদিন পাকিস্তানে ফিরে যেতে পারবি না। पाकिस्तान द्रोही किसके बकवास करती है? खत्म करते पाकिस्तान दुश्मन को शामिल करते बच्चा ना देगा पाकिस्तान কিভাবে करते ऑर्डर बाय हाई कमांड की जिंदगी नहीं रखते तमाम इस पाकिस्तान मुल्क पर छाई करते हैं बंगाली ने अफ्रीका पकड़ते हैं कराची में पहुंचते हैं शामिल करते हैं उस पे घर नहीं रखते हैं शामिल करते हैं अंदर लगा कपड़ाती है
খতম করতে হলে ব্যানেটও করবে। পথে ঘাটে তোদের দেশে তোদের মারে, তোদের গাড়ে আগুন জ্বলে, নিরস্ত্র বাঙালি তোরা পথে ঘাটে মর বাঙালি বাংলা হচ্ছে রক্ত নদী, যে দেখতো বিশ্ব যদি, বাংলা হচ্ছে রক্ত নদী, যে দেখতো বিশ্ব যদি, মর বাঙালি পথে ঘাটে মর বাঙালি পথে ঘাটে তোদের দেশে তোদের মারে, তোদের ঘরে আগুন জ্বলে, তোদের দেশে তোদের মারে, তোদের ঘরে আগুন জ্বলে, নিরস্ত্র বাঙালি তোরা পথে ঘাটে মর বাঙালি আমাকে একটা পান দাও তো। হ্যাঁ, দেশের যে পরিস্থিতি ভারী কথা। দিনের পর দিন আর্মিদের অত্যাচার বেড়েই চলেছে। গ্রামের পর গ্রাম পুড়ে ছাই করছে। তারা গ্রামে ঢুকে ধরে নিচ্ছে যুবতী মেয়েদের, কেউ বাধা দিতে গেলে হত্যা করছে, ব্যানার দিয়ে হত্যা করছে, আর গুলি করে হত্যা করছে। স্বাধীন বাংলার অস্থায়ী সরকার গঠন করলেও আজ পর্যন্ত কিছুই করতে পারছে না। মুক্তিযোদ্ধাদের কথা রেডিওতে বললো, আজ পর্যন্ত কোথাও মুক্তিযোদ্ধা দেখা যাচ্ছে না। আর কত নিরস্ত্র বাঙালি আর নিজের হাতে জীবন দিবে, আর কত বাঙালি মেয়েরা ইজ্জত হারাবে। রফিক, তুই কি কিছু বলবি বাবা? জি বাবা, বলবো। কি বলতে চাস বাবা? বাবা, দিন দিন আর্মি কুত্তাদের গণহত্যার নারী নির্যাতন বেড়েই চলেছে, পুরে চাই করে দিচ্ছে গ্রামের পর গ্রাম। এসব কি হচ্ছে বাবা? এসব কি হচ্ছে? তা তো দেখছি বাবা, কিন্তু তুই কি করতে চাস বাবা? আমাদের কি কিছুই করেন নেই বাবা? স্বাধীন বাংলা বেতার থেকে মুক্তিযুদ্ধের কথা বলছে, অস্থায়ী সরকার দেশের দালাল ছেলেদের মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে, তারপর কি আমাদের কিছুই করার নেই বাবা? তা তো শুনেছি বাবা। বাবা,
আমি মুক্তিযুদ্ধে অংশ নিব বাবা। তুই মুক্তিযুদ্ধে অংশ নিতে চাস? হ্যাঁ বাবা, আমি আর বসে থাকতে পারি না। বাংলার এই দুর্দিনে আমরা দামাল ছেলেরা যদি বসে থাকি, তাহলে কারা ওই পাকিস্তানিদের সাথে যুদ্ধ করবে? কারা মুক্তিযুদ্ধে যাবে? কারা ওই পাকিস্তানি কুত্তাদের কবল থেকে এই বাংলাকে, এই বাংলার মাটিকে জবাব দাও। অনেক দিন থেকে ভাবছি তোকে মুক্তিযুদ্ধে পাঠাবো, কিন্তু কিন্তু বলতে পারছিলাম না। কেন বলতে পারছিলে না বাবা? হয়তো তুই বলতে পারিস আমি বাবা হয়ে ছেলেকে কিভাবে মৃত্যুর হাতে। ব্যাস ব্যাস বাবা, মানুষের জন্ম মৃত্যু খোদার হাতে। যার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তাকে লোহার সিন্ধুকে ভরে রাখলো মৃত্যুর কবল থেকে বাঁচানো সম্ভব নয় বাবা, সম্ভব নয়। এই কথাটা শোনার জন্যে আমি এতদিন অপেক্ষা করেছি। আমার আর সময় নেই, নইলে আমিও মুক্তিযুদ্ধে অংশ নিতাম। তুই মুক্তিযুদ্ধে যাবে আমি খুশি হলাম, শুনে ধন্য হলাম। বাবা, তাহলে তুমি আমাকে খুশি মনে মুক্তিযুদ্ধে পাঠাবে? হ্যাঁ, আমি তোকে খুশি মনে মুক্তিযুদ্ধে পাঠাবো। দেশের এই দুর্দিনে তোরা দামাল ছেলেরা বসে থাকতে পারিস না। তোরা বীর দর্পে পাকিস্তানি কুত্তাদের সাথে বাবা, বাংলা মাকে স্বাধীন কর। বাবা, তুমি মাতৃভূমিকে এত ভালোবাসো? মাতৃভূমি আর মাতৃভাষাকে যে কত ভালোবাসি, তা আজ ভাষায় প্রকাশ করতে পারছি না। মাতৃভূমি আর স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষিত এই স্বাধীনতার আকাঙ্ক্ষা আজকের নয়, সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা সেই 52 ভাষা আন্দোলন থেকে। বাবা, তুমি 52 ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি সেই 52 ভাষায় আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমরা ঢাকাতে না থাকতে পারলেও বগুড়া থেকে ঢাকার ছাত্রদেরকে ইন্ধন জুগিয়েছিলাম। আজ আমি বয়স্কে বৃদ্ধ, দেশ আর স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষিত তুই আমার পুত্র। না বাবা না, ব্যাস অনেক হয়েছে, আর নয়। এবার ওই কুত্তাদেরকে আমরা এই বাংলা থেকে তাড়াবই বাবা। এই কুত্তাদেরকে আমরা বাংলা থেকে আমানুল্লাহ এমপি সাহেব ভারত থেকে লোক মারফত খবর পাঠিয়েছে দেশের দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে। বাবা, এমপি সাহেব খবর পাঠিয়েছে, তো এতদিন বলনি কেন বাবা? সেই কথা তো আগেই বলতাম, যদি না বাবা, আর কোনো কিন্তু নয়। আমি যুদ্ধে যাব, আমার মতো সহপাঠীদের নিয়ে যুদ্ধে যাব, আরো যুবকদের নিয়ে যুদ্ধে যাব বাবা। আর কে কে যেতে চায়? এলাকায় তেমন কোনো সহপাঠী নেই বাবা, তবে ওই বিল চাতনের জাবেদ আর সাইদুল নামে একজন আছে বাবা। সাইদুল ছেলেটা অশিক্ষিত হলো, দেশকে খুব ভালোবাসে। জি বাবা। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে দেখেই বুঝতে পেরেছি ছেলেটা দেশপ্রেমিক। বাবা, ওদেরকে আমি আসতে বলেছি, ওরা আসলে তাহলে একটা ভালো দিন থেকে আমরা বিদায় নেব। ওয়ালাইকুম আসসালাম।
আর চিন্তার কোনো কারণ নেই, ভয় করিস না, বাবাকে সব বলেছি, বাবা রাজি হয়েছে। হ্যাঁ, রফিকের কাছে সব শুনেছি বাবা। দেশ আর স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষিত। তোরা বাংলার দামাল ছেলে, তোরা জন্মভূমি স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে যাবে, তাই শুনে আমি খুশি হলাম। আমাদের এমপি আমানুল্লাহ সাহেব ভারত থেকে লোক মারফত খবর পাঠিয়েছে দেশের দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে। এমপি সাহেব খবর পাঠিয়েছে? আমরা ভারতে কোথায় থেকে পাবো? কোন পথে আমরা নিরাপদে ভারতে যেতে পারবো? এমপি সাহেব দুইটা পথের কথা বলে দিয়েছে। যদি নৌপথে যাও তাহলে বাহাদুরবাদ ঘাট পাড়ি দিয়ে কিছু উত্তরে গেলে রংপুরের রৌমারী থানা আর্মি মুক্ত। পাকিস্তানি আর্মিরা রৌমারী থানায় বসতে পারেনি। রৌমারী হাই স্কুলে নদীপথে যাওয়া লোকদের স্বাগত ক্যাম্প খুলেছে। আর কোন পথে যাওয়া যাবে চাচা? আর যদি পায়ে হেঁটে যেতে চাও তাহলে সোজা বরেন্দ্র ভূমি পাড়ি দিয়ে হিলিবাত আর উত্তর দিয়ে সীমান্ত পার হবে। সীমান্ত পার হলে পশ্চিম দিনাজপুর জেলায় বালুঘাটে স্বাগত ক্যাম্প খুলেছে। ক্যাম্পে আমাদের এমপি আমানুল্লাহ সাহেব অথবা সিরাজগঞ্জের এমপি মোতাহার হোসেন সাহেবকে পাবে। জাগো জাগো বাংলার বীর পালোয়ান, ভয় কি তোদের, ভয় নেই তোদের, তোদের গলায় আছে তাবিজ পাঠ কোরআন। জাগো জাগো বাংলার বীর পালোয়ান, ভয় কি তোদের, ভয় নেই তোদের, তোদের গলায় আছে তাবিজ পাঠ কোরআন। পদ্মা মেঘনা যমুনা বাংলা মায়ের ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা বাংলা মায়ের ঠিকানা। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলা মাকে স্বাধীন করো। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলা মাকে স্বাধীন করো। তোরা বাংলার দামাল ছেলে, বাংলা মাকে মুক্ত কর। জাগো জাগো বাংলার বীর পালোয়ান। শোনাই মিয়া, তুমি বাংলার পথ প্রান্তরে বিদ্রোহী গান গেয়ে ঘুমন্ত ছেলেদের জাগরিত করো। তালুকদার ভাই, কি আগুন যে বুকে জ্বলছে তা দেখাতে পারছি না। সেদিন নিজের চোখে দেখে আসলাম। শেরপুর থেকে কয়েকটা ফুটন্ত গোলাপ ওই কুত্তারা কিভাবে নিয়ে গেল। আমরা আজ রাতে মুক্তিযুদ্ধে রওনা হব, বাংলার বাবরের ইজ্জত রক্ষা করতে। হাতে তুলে নিব অস্ত্র। তুমি তোমার বিদ্রোহী গান গেয়ে ঘুমন্ত ছেলেদের ঘুম ভাঙাবে। আচ্ছা যাও যাও, তোমরা মুক্তিযুদ্ধে যাও।
এই সোনাই বসে থাকবে না, সোনাই মিয়ার বিদ্রোহী কবিতার গান গেয়ে বাঙালির রক্তে আগুন ধরিয়ে দিবে। জাগো জাগো বাংলার বীর পালোয়ান, ভয় কি তোদের, ভয় নেই তোদের, তোদের গলায় আছে তাবিজ পাঠ করা। জাগো জাগো বাংলার বীর পালোয়ান। তোমরা তাহলে আজই কি? হ্যাঁ চাচা, আমরা আজ রাতেই বিদায় নিব। কোন পথে তাহলে যেতে চাও? নদীপথ নিরাপদ নয়, নিজের জেলার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব। বাবা, আমি যে মুক্তি করতে যাবো বাবা। জানলেও বাধা দিবে না বাবা। আমি যেখানে পাঠাবো সেখানে বাধা দিয়েও ঠেকাতে পারবে না। দেশের মাটি চলছি ছেড়ে দূরের গায়ে প্রাণে, দেশের মাটি চলছি দূরের গায়ে প্রাণে, জানি না কোন সে মায়ার টানে দূরের গায়ে প্রাণে, দেশের মাটি চলছি ছেড়ে দূরের গায়ে প্রাণে। আমরা আসি চাচা মিয়া, বাড়ি থেকে বিদায় নিয়ে আবার এখানে আসবো। আসি রফিক, আসি ভাই। বাবা, বাবা আমি একবার দোলালিকে দেখে আসি বাবা। বলো তো যাই না, যুদ্ধে যখন যাচ্ছি বাবা, আমি একবার দেখে আসি। কিন্তু কি করবো ভাই, আমি তোর ভাই যুদ্ধে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। বাবার মাকে তুই দেখে রাখিস, বাবার মাকে তুই দেখে রাখিস। চল। বেশ কিছুদিন হলো মুক্তিযুদ্ধ আরম্ভ হলো, কিন্তু কিছুই হচ্ছে না। কতদিন যে মুক্তিযুদ্ধ হয়
বাঙালির ভাগ্যে শেষ পর্যন্ত কি যে ঘটে খোদা গো। 7.5 কোটি বাঙালির দিকে একবার ফিরে তাকাও, একবার ফিরে তাকাও, একবার ফিরে তাকাও। ভাই চেয়ারটা বাইকের সামনে বিখ্যাত কুখ্যাত ডাকাত রিয়াজ তালুকদারের বাড়িতে ডাকাতি করায় তোমার কিন্তু 10 বছরের জেল হয়েছিল। আমি কিন্তু তা জানি। ওই রিয়াজ তালুকদারের বাড়ি আমি একা ডাকাতি করিনি, আমার সাথে আরো অনেকে ছিল, কিন্তু জেল হলো আমার একা। যদি কোনোদিন সুযোগ আর সময় পাই এর প্রতিশোধ নেব। সময় সুযোগ দুটোই এসেছে। আমি যে তোমাকে কি জন্য ডেকেছি তুমি জানো? না বললে কিভাবে জানবো আমি কুখ্যাত ডাকাত? আমি কোনো জ্যোতিষী নই যে। আরে ডাকাতির কারণে তোমার 10 বছরের জেল হয়েছিল। আরে মনে করেছিলাম মৃত্যুর পূর্বে তুমি রেহাই পাবে না। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু দেশে অসহযোগ আন্দোলনের মুখে জেলখানায় মুক্ত করে দিল। 3 বছরের মাথায় আবার আলো বাতাস দেখতে পেলাম। আরে দেশের আইন শৃঙ্খলা এখন নেই বললেই চলে। আমি তোমাকে কি জন্য যে ডেকেছি, তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে তোমার ওই পূর্বের যত শত্রু আছে তোমার ইচ্ছা মতো প্রতিশোধ নিবা। প্রতিশোধ? ইচ্ছা মতো প্রতিশোধ? হ্যাঁ, ইচ্ছা মতো প্রতিশোধ নিবা। আর কি? আর তোমার ইচ্ছা মতন যা খুশি তাই করবা। ওই এতদিন চুরি ডাকাতি যাই করেছ, কিন্তু মনে হয় তোমার একটি পয়সাও নেই। আমার কথায় যদি রাজি হও মিলে ফের গুছাই নিবে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আরে দেশে এখন যুদ্ধ বিগ্রহ, একদিকে পৃথিবীর শক্তিশালী পাকিস্তানি আর্মিরা, অন্যদিকে ওই বিধ বাঙালি মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা? কোথায় আপনি মুক্তিযোদ্ধা দেখতে পাইলেন? আরে রেডিওতে মুক্তিযোদ্ধাদের নাম বলে, মুক্তিযোদ্ধাদের যুদ্ধ